খাদ্য অধিদপ্তরের চলমান যে নিয়োগ আছে সেই নিয়োগের পরীক্ষা পদ্ধতি কীরকম হবে? শুধু কি লিখিত পরীক্ষা হবে, না লিখিত পরীক্ষার আগে বাছাই বা প্রিলিমিনারি পরীক্ষা হবে? পরীক্ষা কবে নাগাদ হতে পারে এবং কিভাবে প্রস্তুতি নেবে? আপনারা আমাকে বিভিন্নজন প্রশ্ন করেছেন, আমাদের চ্যানেলে কমেন্ট করেছেন বা ফোনে জিজ্ঞেস করেছেন। আপনাদের সবার উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি। আমি আগের একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি এবং আপনাদের বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছি। তারপর আপনারা যেহেতু প্রশ্নগুলো করেছেন, আমি সেই বিষয়গুলোকে একটু পরিষ্কার করার চেষ্টা করব। আচ্ছা, আমরা একটু পরীক্ষা পদ্ধতি এবং প্রশ্ন বিশ্লেষণ নিয়ে আমরা একটু আলোচনা করব। সেই আলোচনার আগে আমরা একটু গতকালকে যদি আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম, আমরা আরেকবার একটু আলোচনা করব। অনেকেই যে প্রশ্নটা করেছেন যে স্যার একাধিক পদে আবেদন করা যাবে কি না, আমরা একটু সেগুলো একটু দেখার চেষ্টা করব। আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করুন। দেখেন, আমি সবসময় বলি যে একটু সার্কুলারটা একটু ভালো করে পড়বেন। সার্কুলারটা ভালো করে পড়লে অনেক প্রশ্নেরই আপনার উত্তর পেয়ে যাবেন। তো সার্কুলারটা আপনারা একটু আমরা যদি দেখে আসি, তাহলে সার্কুলারটা এখানে বলা আছে খাদ্য অধিদপ্তর 31/8/2023 তারিখে যে আবেদন যে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার দরকার নেই, অর্থাৎ নতুন করে আবেদন করবেন না। এরপরে সার্কুলার আরেকটা জায়গায় তারা বলেছেন যে কোনো প্রার্থী একই পদে একাধিকবারের বেশি আবেদন করতে পারবেন না। একই প্রার্থীর একাধিক আবেদন পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। এটা সব চাকরির বেলায়, এটা শুধু এই চাকরির বেলায় না, সব চাকরির বেলায়। তৃতীয় যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা, গতকালকে আমি যখন ভিডিওটা করি তখন অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে স্যার বিভিন্ন প্ল্যাটফর্মে বা বিভিন্ন জায়গায় এটা বলছে শুধু প্রিলি হবে, শুধু রিটেন হবে। বা এখন একটু দেখেন আপনারা, আমি গতকালকে দেখিয়েছি, আবার এবার দেখেন, প্রয়োজনে কর্তৃপক্ষ লিখিত পরীক্ষা গ্রহণের পূর্বে বাছাই পরীক্ষা গ্রহণ করতে পারবেন। তাহলে আপনাদের মূল পরীক্ষাটা হবে কি? মূল পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষা। যদি কর্তৃপক্ষ মনে করে তাহলে তারা বাছাই পরীক্ষা নিতে পারবে। তো আমরা গতকালকে যেটা বলেছিলাম যে যেহেতু এত বড় নিয়োগ এবং এত বেশি আবেদন, সবার একসাথে যদি লিখিত পরীক্ষা নিতে যায়, বিশেষ করে প্রথম পদ অর্থাৎ যে অডিটর যে ইন্সপেক্টরের যে পদগুলো আছে সেই পদগুলোতে মনে হয় আগে বাছাই পরীক্ষা হবে, তারপর লিখিত পরীক্ষা হবে। এখন লিখিত পরীক্ষা যে হবে সেটা আরও কিভাবে আমরা বুঝবো? এই যে দেখুন এইখানে বলা আছে, অর্থাৎ কি টাইপের পরীক্ষা হবে সেটা বলে দেওয়া আছে এইখানে, যে পদ 1, 4, 5, 6, 10 প্রার্থীদের বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। তো তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে লিখিত পরীক্ষা মাস্ট বি হচ্ছে। শুধুমাত্র লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। এই দেখেন পরের খ নং ক্রমিকেও সেই একই কথা বলা আছে, একই কথা বলা আছে প্রত্যেকটা জায়গায়। আপনারা এই ধাপগুলো একটু ভালো করে পড়ে দেখুন। ধাপগুলো ভালো করে পড়লে তারপরে এই ধাপগুলো পড়ার পরে তারপরে আপনি এই ধাপটা গিয়ে আবার প্রয়োজনে আরেকবার পড়ুন। প্রয়োজনে কর্তৃপক্ষ লিখিত পরীক্ষা গ্রহণের পূর্বে বাছাই পরীক্ষা গ্রহণ করতে পারবেন। তো তার মানে আপনার লিখিত পরীক্ষা মাস্ট বি হচ্ছে, আপনার বাছাই পরীক্ষাটা মানে ম্যান্ডেটরি না, এটা কর্তৃপক্ষ ইচ্ছা করলে নিতে পারবে। আমার মনে হয় যে প্রশ্নটা ক্লিয়ার হয়ে গেছে। এবং এই সাথে আরেকটা মেসেজ, আবেদনের কালকে শেষ তারিখ। আপনারা যারা এখনও আবেদন করেননি দ্রুত আবেদন করে ফেলুন, তবে একদম শেষ মুহূর্তে তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করবেন না। এবার আসুন আমরা একটি রিয়েল বা বাস্তব প্রশ্ন দেখি। এই প্রশ্নটা হচ্ছে খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষা, অর্থাৎ 13তম গ্রেডের। এটা তারিখ হচ্ছে 3/12/2021। পূর্ণমান ছিল 100 এবং সময় ছিল 1 ঘন্টা। তো ঠিক আছে, আমরা এই প্রশ্নটাকে একটু দেখে আসি প্রশ্নটা কীরকম। অ্যাজ ইউজুয়াল যে পরীক্ষাগুলো হয় বা অ্যাজ ইউজুয়াল পরীক্ষাগুলো যেভাবে হয়, এইটাতে প্রশ্নটা সেভাবেই হয়েছে। এটা শুরু হয়েছে প্রথমে বাংলা দিয়ে। দেখেন বাংলা প্রায় অনেকগুলো প্রশ্ন দিয়েছে, আপনারা আমি স্ক্রিনের দিকে একটু তাকালে দেখতে পারবেন। প্রায় 22, 24, 25 বা 30, 31, 32টার মতো তারা 31টার মতো বাংলা প্রশ্ন দিয়েছেন।
বাংলা প্রশ্নের পরে তারপরে এখানে কিছু সাধারণ জ্ঞানের কোশ্চেন আছে দেখতে পাচ্ছেন, অ্যাজ ইউজুয়াল পরীক্ষা যেরকম হয় সেরকম সাধারণ জ্ঞানের কিছু প্রশ্ন আছে। এই সাধারণ জ্ঞানের প্রশ্নের পরে আপনার এইখানে কম্পিউটার মানে আইসিটি রিলেটেড কিছু প্রশ্ন আছে, এরপরে ইন্টারন্যাশনাল প্রশ্ন সাধারণ জ্ঞানের, এরপরে হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্সের মানে সাধারণ জ্ঞানটাকে একসাথে মিলিয়ে তারা দিয়েছে। যেমন এখানে একটা প্রশ্ন আছে বিটকয়েন, তারপর এই প্রশ্নটা মিলিয়ে এরপরে চলে এসে আমরা ইংলিশ যে প্রশ্নগুলো এসেছে এইখান থেকে আমাদের 51 নম্বর থেকে আমাদের ইংলিশ শুরু, ইংলিশের কিছু প্রশ্ন এসেছে। তো সেই প্রশ্নগুলোকেও আমরা এক নজর দেখে নিতে পারি। এই যে ইংলিশের প্রশ্নগুলো, ইংলিশের প্রশ্নগুলোর পরে আমরা কিছু ম্যাথ প্রশ্ন দেখতে পাচ্ছি। ইংলিশ প্রশ্ন তাও প্রায় 30টার মতো দিয়েছে। তারপরে আমরা ম্যাথের কোশ্চেনগুলো দেখতে পাচ্ছি। তো দেখেন ম্যাথের প্রশ্নগুলো। তো এই যে প্রশ্নটা আমরা দেখালাম, ম্যাথ প্রায় 20টার মতো ম্যাথ দিয়েছে। এই যে প্রশ্নগুলো আমরা দেখলাম এখান থেকে তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের প্রশ্ন যে বাছাই পরীক্ষাটা হবে সেই বাছাই পরীক্ষা সাধারণত যেভাবে হয় পিএসসি বা বিসিএস যেভাবে পরীক্ষা নেয় ওভাবে হবে বাছাই পরীক্ষাগুলো। অর্থাৎ এই বাছাই পরীক্ষাতে থাকবে আমাদের বাংলা, আমি গতকালকে এটা দেখিয়েছি, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞানের মধ্যে থাকবে বাংলাদেশ অ্যাফেয়ার্স থাকবে প্লাস ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থাকবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এইখানে আমরা ডেইলি সায়েন্স প্লাস আইসিটি বা কম্পিউটার আমরা যেটা বলি এইটা থাকবে। তাহলে আপনাদের প্রিপারেশন এভাবেই নিতে হবে, অর্থাৎ অ্যাজ ইউজুয়াল পরীক্ষাগুলোতে আপনারা যেভাবে প্রিপারেশন নেন সেভাবে প্রিপারেশন নিতে হবে। তবে এখানে একটা বিষয় আছে, যে বিষয়টা হচ্ছে আপনারা যদি ঢালাওভাবে প্রস্তুতি নেন অথবা পরীক্ষাটা 13তম গ্রেডের পরীক্ষা এভাবে চিন্তা করে যদি প্রিপারেশন নেন তাহলে সেটা কিন্তু আপনাদের জন্য রিস্ক হয়ে যাবে। আমরা পরীক্ষা প্রস্তুতির কথা যেটা বলতেছি, দেখেন নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত শব্দ জেলে নিন। খুব মানে টাফ না, যারা পড়ালেখা করবেন টাফ না তাদের জন্য, কিন্তু আমার কাছে মনে হয় যে আপনি যদি এই 100 টাকা 200 টাকার কোর্স করে যদি এই খাদ্য পরীক্ষা, যেহেতু এবার কোঠা নেই আর দুর্নীতিও হবে না এটা ধরেই নিতেই হবে, যারা এই আশায় আছেন আমার মনে হয় যে তাদের সে আশা গুড়ে বালি হবে, তো সে আশাটা করা যাবে না। এরপর দেখেন বাংলায় আরও কিছু প্রশ্ন যেটা দিয়েছে, বাংলা কিছু সহজ আছে, বেশ কিছু প্রশ্ন সহজ আছে। যেমন এই যে একটা প্রশ্ন একদম আনকমন প্রশ্ন, যে প্রশ্নটা মানে দেখতে পাচ্ছেন রজ্জুতে সর্পজ্ঞান বাগধারাটের অর্থ কী। একদম আনকমন প্রশ্ন, এটা আপনি কোনো বইতে, ভাই বিশ্বাস করেন বাজারে যতগুলো বই আছে কোনো বইতে আপনি এটা পাবেন না। যদি পেয়ে থাকেন 2021 সালে প্রশ্নের পরে তারা নতুন করে এটা অ্যাড করেছে। রজ্জুতে সর্পজ্ঞান, এটা আমি একটু বুঝিয়ে দেই। ধরেন এরকম রজ্জু মানে হচ্ছে রশ্মি, তো রশ্মি যদি অনেক সময় এরকমভাবে পড়ে থাকে এলোমেলোভাবে তখন আমাদের কাছে এটা সাপের মতো মনে হয়, তার মানে এটার অর্থ হচ্ছে বিভ্রম। বুঝতে পারছেন তো? তার মানে আপনাদের প্রস্তুতির লেভেলটা কীরকম হতে হবে মনে হয় যে সে সম্পর্কে একটু ধারণা পাচ্ছেন, যে অ্যাজ ইউজুয়াল প্রস্তুতি নিলে হবে না, ঠিক আছে? অ্যাজ ইউজুয়াল প্রস্তুতি নিলে হবে না। এরপর দেখেন ইংলিশ যে কোশ্চেনটা আছে, যে হু রোট নোবেল গ্রেড এক্সপেকটেশনস, চার্লস ডিকেন্সের, এটা হচ্ছে লিটারেচার কোশ্চেন। তো এরকমভাবে আপনাদেরকে একটু মানে একদম ঢালাওভাবে যদি প্রস্তুতি নিতে চান হবে না। তারপরে এই যে দেখেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট, কারেকশনের যে কোশ্চেন, এই কোশ্চেনগুলো এভাবে দিয়েছে। তো সুতরাং আপনাদের প্রস্তুতি একটু বুঝে শুনে নিতে হবে। আচ্ছা যাই হোক, আমরা প্রিলির কোশ্চেন দেখলাম, তো এবার আমরা একটা রিটেনের কোশ্চেন দেখব। আমাদের কাছে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা যেটা দেখলাম, বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিসে বিভিন্ন সময় রিটেনের বিভিন্ন ধরনের কোশ্চেন বা বিভিন্ন প্যাটার্নে কোশ্চেন হয়েছে। তবে আমরা এইখানে নিয়েছি মন্ত্রণালয়ের নবম গ্রেডের, আর আপনারা জানেন যে নবম গ্রেডের পরীক্ষা এটা পিএসসি নেয়। আমরা জাস্ট এটাকে শুধু একটু মানে আমাদের পরিচিতির জন্য বা প্রশ্ন প্যাটার্ন বোঝার জন্য। তো এইখানে সেম ওই যে বাংলার কথা বলি আমরা, যেটা বাংলা প্রশ্ন, বাংলা এইখানে এটা অবশ্য 200 মার্কের। এখন আপনাদের রিটেন খুব সম্ভবত যেহেতু 13তম গ্রেডের বা এর নিচের গ্রেডের রিটেন খুব সম্ভবত 100 মার্কের হবে, খুব সম্ভবত
100 মার্কের হবে। তো এইখানে দেখেন একটা রচনা এসেছে, একটা সারাংশ এসেছে, একটা পেপার এসেছে, আর বাংলায় অনুবাদ বা ট্রান্সলেশন বলি আমরা যেটা, সে ট্রান্সলেশন এসেছে। তো একই রকমভাবে ইংলিশে এসে দিয়েছে, অ্যাজ ইউজুয়াল মানে রিটেনে যে টাইপের কোশ্চেন হয়, একটা লেটার দিয়েছে নর্থ সিটি কর্পোরেশনের নিকট, আর একটা হচ্ছে আপনাদের কম্প্রিহেনশন এসেছে। কম্প্রিহেনশন মানে প্যাসেজ পড়ে উত্তর দেওয়া যেটা বলি আমরা, সেটা এসেছে। তো এরপরে আমরা কারেকশন যেটা এসেছে, কারেকশন এসেছে। এরপরে আমরা সাধারণ জ্ঞানে আসি। সাধারণ জ্ঞানে আছে আমাদের বাংলাদেশ বিষয়াবলী এবং সাধারণ জ্ঞানে আছে আন্তর্জাতিক বিষয়াবলী। এখানে একটু বানানটা ভুল হয়েছে, আমরা কারেকশন করে নিতে পারি। আচ্ছা, এটা একটা টাইপোগ্রাফিক মানে ব্লান্ডার, মানে টাইপোগ্রাফিক ভুল বলতে পারি আমরা এটাকে। আচ্ছা, যাই হোক, এটা আমি ঠিক করে নিয়েছি। আচ্ছা, তো এইভাবে আন্তর্জাতিক বিষয়াবলী আসলো। এরপরে বিজ্ঞান প্রযুক্তি এবং সর্বশেষে টেকনিক্যাল, কারণ এই যে পোস্ট আছে এই পোস্টটা টেকনিক্যাল পোস্ট। আপনাদের বিজ্ঞান প্রযুক্তির সাথে আপনাদের এইখানে আসবে, টেকনিক্যাল পোস্টের বদলে আসবে গণিত, আসতে পারে 15 বা 20 মার্কের। তো এইটা আমরা এতক্ষণ যে প্রিলির প্রশ্ন দেখলাম, এতক্ষণ রিটেন প্রশ্ন দেখলাম। এবার চলে এসে আপনারা প্রস্তুতিটা কীভাবে নেবেন। তো আপনারা প্রশ্ন দেখে বুঝতে পারছেন যে আপনাদের কিভাবে প্রিপারেশন নিতে হবে, অর্থাৎ একদম ভাষা প্রিপারেশন যদি নেন আপনারা, সেটা আপনাদের জন্য ব্লান্ডার হবে। এবং যেহেতু আপনাদের রিটেন পরীক্ষা হবে, সেহেতু আমার পরামর্শ থাকবে আপনারা একসাথে প্রিলি এবং রিটেনের প্রিপারেশনটা নেবেন, কারণ রিটেন পরীক্ষা হয়তো বা খুব বেশি সময় দেবে না। তো এই ক্ষেত্রে দেখেন, এটা হচ্ছে আমাদের শিট, যে শিটটা আমি আপনাদেরকে গতকালকে দেখিয়েছিলাম, এটা হলো সেই শিট। আবার একটু দেখিয়ে দিই। দেখেন সমস্ত টপিকসগুলোকে আমরা কিভাবে সাজিয়েছি, এভাবে আমরা টপিকগুলোকে সাজিয়েছি যাতে আপনারা সহজে মনে রাখতে পারেন বা সহজে আপনারা মুখস্থ করতে পারেন। আর এইটাতে আমরা একটু প্রশ্নগুলো কম রেখেছি, এই প্রশ্নগুলো আমরা কম রেখেছি, কারণ আমাদের যেহেতু একটা প্র্যাকটিস পার্ট আছে, সেটা আমরা পরে দেখাবো। প্র্যাকটিস পার্টটা এভাবে দেখেন, আমরা প্রত্যেকটা পার্টকে এভাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, একদম সব সাজানো গোছানো। আপনি যদি পড়েন, যেমন আমরা প্রয়োগ অপপ্রয়োগ যেহেতু আসে, আমরা এটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আপনাদের জন্য, যাতে আপনারা এক বইতে, আপনার অন্য কোনো বইয়ের দরকার নেই, আপনি এক বইতে সব কিছু পেয়ে যাবেন, ঠিক যতটুকু দরকার আপনার ততটুকু। ইংলিশ পার্টটুকু একটু দেখেন। আমরা যে এমসিকিউ প্রশ্ন দেখিয়েছিলাম আপনাদেরকে, সেই এমসিকিউ প্রশ্নতে আপনারা কমপ্লিটিং সেন্টেন্স পেয়েছেন, সেখানে আপনারা কারেকশন পেয়েছেন, ট্রান্সলেশন পেয়েছেন। আমরা সবগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, যেমন ভার্বটাকে আমরা সাজিয়েছি খুব সুন্দর করে। এটা হচ্ছে আমাদের টপিক বেস পার্ট, এখানে আমরা প্রশ্ন খুব কম রেখেছি। এভাবে প্রত্যেকটা পার্ট আমি আপনাদেরকে দেখাতে পারি। আগের পার্টগুলোতে টপিক্সগুলোতে ইলাবোরেশন পেয়েছিলেন, অর্থাৎ একটু বিস্তারিত পেয়েছিলেন, কিন্তু আমরা বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আমরা বিস্তারিত রাখিনি টপিকগুলোকে, আমরা পুরোটুকুকে এমসিকিউতে নিয়ে এসেছি। কারণ এর ফলে সুবিধা হবে কি, আপনি এমসিকিউ পড়ে মুখস্থ রাখতে পারবেন। আপনি সাধারণ জ্ঞান যতই টপিক বেস পড়েন, আপনার মনে থাকবে না। এটা হলো আমাদের বাংলাদেশ অ্যাফেয়ার্স। আমরা যদি আরও নিচের দিকে যদি যাই, আমরা আপনাদেরকে এগুলো দেখাতে পারবো। এরপরে আমরা চলে আসবো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট, প্র্যাকটিস পার্ট। প্র্যাকটিস পার্টটার দিকে যদি একটু খেয়াল করুন, তাহলে আমরা প্রশ্নগুলোকে এমনভাবে বাছাই করেছি যে প্রশ্নগুলো বিগত বছরে বারবার এসেছে এবং সামনের দিকেও, সামনের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা বেশি, আমরা সেই প্রশ্নগুলোকে বাছাই করেছি। যেমন ধরেন, আমরা এখানে বাংলা ভাষা এবং সাহিত্য, আমরা 50টি প্রশ্নের সেট করেছি, অর্থাৎ এই হলো আমাদের প্রথম সেট 50টি, এই হলো দ্বিতীয় সেট, তৃতীয় সেটের 100টি। এরকমভাবে আমি যদি দেখাই আপনাদেরকে, আমাদের বাংলায় মোট প্রশ্ন আছে 900টি প্রশ্ন আছে। এবং র্যান্ডম, ধরেন আমি যে কোনো একটা পেজ, ধরেন এই পেজটি আসলো, আপনারা যদি এই পেজটির এই প্রশ্নগুলোর আপনারা যদি একটা স্ক্রিনশট নেন এবং স্ক্রিনশট নিয়ে আপনারা যদি মেলাতে চান, তাহলে দেখবেন যে কোনো পরীক্ষায় এই প্রশ্নগুলো বারবার এসেছে, বারবার, এবং সামনের পরীক্ষাগুলোতেও আসবে। অনুরূপভাবে আমরা ইংলিশেরও এরকমভাবে আমরা সাজিয়েছি, ইংলিশের এরকমভাবে আমরা সেট করে দিয়েছি। আমি একই কথা বলবো, র্যান্ডম আপনি যদি যে কোনো জায়গা থেকে, এইখান থেকে ধরেন এই পেজটার স্ক্রিনশট নিয়ে যদি আপনি মিলান, তাহলে দেখবেন যে কোনো পরীক্ষায় এই প্রশ্নগুলো একাধিকবার এসেছে। কারণ আপনার লক্ষ লক্ষ প্রশ্ন পড়ে আপনার পক্ষে প্রিপারেশন নেওয়া সম্ভব না। আমি আপনাকে দিতে পারি, আমার কাছে প্রায় 2 লাখ প্রশ্ন ব্যাংক আছে, আমি 2 লাখ প্রশ্ন ব্যাংক আমি আপনাকে দিতে পারি। আপনি 2 লাখ প্রশ্ন ব্যাংক আপনার পক্ষে পড়া সম্ভব না, আর সেটা
প্র্যাকটিক্যালও না, বাস্তবসম্মতও না। এরপরে আসি আমরা আমাদের, এটা হচ্ছে আমাদের গণিত পার্ট। আমরা গণিত পার্টটা এইভাবে সাজিয়েছি প্রশ্নগুলো। আমি আমার স্টুডেন্টদেরকে বলে থাকি, ভাই যদি তোমরা গণিত বুঝে নাও থাকো, পারলে মুখস্থ করো, কারণ এইখান থেকে হুবহু গণিত আসবে। এবং এর নিচে গণিত পার্টের নিচে হচ্ছে আমরা একটু মেন্টাল অ্যাবিলিটি পার্টটুকু রেখেছি। এটা হচ্ছে আমাদের মেন্টাল অ্যাবিলিটি পার্ট, কারণ কখনো কখনো মেন্টাল অ্যাবিলিটি পার্ট থেকে প্রশ্ন দিয়ে দেয়। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ বিষয়াবলী, অর্থাৎ আমাদের সাধারণ জ্ঞানের যে পার্টটুকু আছে, এটা হচ্ছে সেই পার্ট। এটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশ বিষয়াবলীকে আমরা এভাবে সাজিয়েছি, প্রত্যেকটা পার্টকে আমরা এভাবে সাজিয়েছি। আপনারা শিটগুলো যখন হাতে পাবেন বা যখন পিডিএফ যখন দেখবেন, তখন বুঝতে পারবেন যে আমরা কিভাবে সাজিয়েছি। একাধিকবার আপনার অন্য কোনো বই না পড়লেও চলবে, অন্য কোনো কিছু না পড়লেও চলবে। অর্থাৎ আমি যদি যেটা বলতে চাই, এইখান থেকে যেটা কমন পাবেন না, সেটা কমন পেতে হলে আপনাকে অন্য কিছু করতে হবে। তো সুতরাং অত ঝামেলার দরকার নেই। ওই যে আমি একটা প্রশ্ন দেখিয়েছি সর্পরজ্জু, তো ওই টাইপের কোশ্চেন আর কি, যেটা নাই তো সেটা নাই। তো এরকম বিষয়টা এইভাবে আমরা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটাকে সাজিয়েছি। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটাও সেম একই রকমভাবে আমরা খুব তো এটা হচ্ছে আমাদের কম্পিউটার পার্ট। কম্পিউটার পার্টটিকেও আমরা এভাবে সুন্দর করে সাজিয়েছি। প্রত্যেকটা পার্টকে আমরা খুব সুন্দর চমৎকারভাবে আমরা প্রশ্ন বাছাই করে এভাবে সাজিয়েছি। কম্পিউটারে আমরা প্রশ্ন বেশি রাখিনি, কম্পিউটারে আমরা 150টির মতো প্রশ্ন রেখেছি। তো আশা করি আমাদের যে ভিডিও আমরা যেটা দেখালাম আপনাদেরকে, এর মাধ্যমে আপনারা অনেকগুলো বিষয় পরিষ্কার হতে পেরেছেন। মোদ্দা কথা হচ্ছে যে খাদ্য অধিদপ্তরের যেহেতু এবার কোঠা নেই এবং আমরা আশা করছি যে দুর্নীতি হবে না, তো সেক্ষেত্রে খাদ্য অধিদপ্তরের পরীক্ষায় যদি আপনাদের প্রিপারেশন নিতে হয়, তাহলে খুব ভালো এবং কনক্রিট একটি প্রিপারেশন নিতে হবে। এবং আমরা আমাদের শিট এবং কোর্স যেটা আপনাদেরকে দেখালাম, আপনারা সেটা দেখে বুঝতে পারতেছেন যে আসলে আমরা কিভাবে শিটগুলোকে তৈরি করেছি। এবং আমরা আশা করি এবং বিশ্বাস করি যে এই শিটগুলো আপনাদের প্রস্তুতির জন্য সেরা সহায়ক হবে। তো সুতরাং আপনারা যারা শিট সংগ্রহ করতে চান, সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা যদি কেউ আমাদের খাদ্য অধিদপ্তরের চলমান নিয়োগের কোর্সে যদি ভর্তি হতে চান, সেটাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা আরও যদি কোনো কিছু জানার থাকে, নির্দ্বিধায় আমাদেরকে জানাবেন। এবং সবশেষে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এইখানে।